কুসুমানবাবুর চাকরি থেকে রিটায়ার্ড হতে আর মাত্র 7 দিন বাকি। তারপরেই তারা এই পুরনো বাড়ি ছেড়ে চলে যাবেন অন্য বাড়িতে। তাই সমস্ত কিছু গোছানোর কাজ চলছে। তিনি অফিসে গেছেন। ঘর গোছাতে গোছাতে তার মেয়ে অংশুমানবাবু পুরনো অ্যাটাচি থেকে একটা ব্যাগ পেল। সেটা তার মাকে দিয়ে বলল, মা, দেখো তো এর মধ্যে বাবার কোনো দরকারি জিনিস আছে কিনা। নন্দিতা খুলে দেখল তার মধ্যে একটা প্লাস্টিকের ব্যাগ। তার ভেতরে আরও দুটো প্লাস্টিক দিয়ে যত্ন করে রাখা রয়েছে বেশ কিছু চিঠি। চিঠিগুলো অনেক বছরের পুরনো, ভাজে ভাজে প্রায় ছিঁড়ে গেছে। সেগুলো খুলতেই নন্দিতা দেখল লেখাগুলো ঝাপসা হয়ে গেছে, তবে যেটুকু বোঝা যাচ্ছে সব চিঠি তার স্বামী অংশুমানকে উদ্দেশ্য করে লেখা। শুরুতে লেখা প্রিয় অংশুদা, আর শেষে এতে পাগলি মনমন। কাজ শেষ করে নিজের ঘরে গিয়ে নন্দিতা একটা একটা চিঠি পড়তে লাগলো। সেগুলো পড়ে সে এইটুকু বুঝল স্কুল জীবনে তার স্বামীকে লেখা তার প্রিয় কারোর চিঠি। নন্দিতা অংশুমানবাবুকে এসব কিছু জানালো না, নিজের কাছে সেগুলো যত্ন করে লুকিয়ে রাখল। তারপর একটা একটা করে পড়তে শুরু করলো। 3-4 দিনেও সেই সমস্ত চিঠি পড়ে সে শেষ করতে পারল না। অবশেষে সে একদিন অংশুমানবাবুকে জিজ্ঞাসা করেই ফেলল, মনমন কে গো? অংশুমানবাবু যেন চমকে উঠলেন। বললেন, কোন মনমন? কার কথা বলছো? নন্দিতা চিঠিগুলো দেখিয়ে বলল, এই মনমন, যে তোমাকে এতগুলো চিঠি লিখেছিল। জানি কারো পার্সোনাল চিঠি এইভাবে পড়তে নেই, তবু আমি পড়েছি। প্লিজ বলো না, কে সে? আমি শুনতে চাই তার গল্প। অংশুমানবাবু ইতস্তত করতে লাগলেন। আজ এত বছর পর হঠাৎ এই কথাটা সামনে এসে পড়ায় তিনি একটু অস্বস্তি বোধ করছিলেন। তাছাড়া বেশ লজ্জাও করছিল। কিন্তু তার স্ত্রী নাছোড়বান্দা, সে সব গল্প শুনবেই। তখন অংশুমানবাবু বলা শুরু করলেন, আমরা প্রথমে একটা গ্রামে থাকতাম। বাবা ওখানে জামা কাপড় কাচা, ধোয়া, আয়রন করার কাজ করতেন। কোনো মতে সংসার চলত। আমরা ছিলাম 3 ভাই, 2 বোন আর বাবা মা। 3 ভাই, কিন্তু তোমরা তো 2 ভাই। হ্যাঁ, আমার এক দাদা ছিল, সে কথা তোমায় বলা হয়নি। সবচেয়ে বড় বড়দি, তারপর বড়দা, তারপর ছোড়দি, ছোড়দির পর ছিল আমার সেই ছোড়দা। আমি সব থেকে ছোট হলেও সে ছিল ভীষণ মার নেওটা। সব সময় মার সঙ্গে ঘুরে বেড়াতো। মা খাইয়ে না দিলে তার খাওয়া হবে না, স্নান করিয়ে না দিলে স্নান হবে না। আমি তখন খুবই ছোট। দাদা সবে স্কুলে ভর্তি হয়েছে। বাবা কঠোরভাবে বলে রেখেছিলেন স্কুল থেকে বাড়ি এসে স্নান না করে কেউ ঘরে ঢুকবে না। কিন্তু দাদা দৌড়ে এসে আগে মাকে জড়িয়ে ধরবে, যার জন্য মাকেও স্নান করতে হতো। মা কাঠের উনুনে রান্না করতেন। আমরা সবাই ঘরে থাকতাম, কিন্তু ছোড়দা মার পাশেই বসে থাকবে। তারপর আসলো সেই দিন। সেদিন ছিল দশহরা। আমাদের কিছু নিয়ম কানুন আছে সেই দিনে, তুমি সেগুলো ভালো করে জানবে। কিন্তু মা ভুলে গেছিল সেদিন দশহরা, ফলে অন্য দিনের মতোই রান্নাবান্না করে। রাতে শুধু ছোড়দার জন্য রুটি করেছিল। আমাদের ছিল 2টো মাটির ঘর। একটা ঘরে আমি, বড়দা আর বাবা থাকতাম, আর একটা ঘরে চৌকিতে 2 দিদি থাকতো, আর মাটিতে মা ছোড়দাকে নিয়ে ঘুমাতো। সেদিন দাদাকে ঘুম পাড়িয়ে মা গেল উঠানে বাসন ধুতে। কাজ সেরে এসে দেখে দাদার কোনো সাড়া শব্দ নেই। সারা শরীর কেমন নীল হয়ে গেছে। কপালে ছোট 2টো দাগ, অল্প একটু রক্ত বেরিয়েছে। ঘরে একটা কুপি জ্বলছিল। সেই কুপি দিয়ে খুঁজে দেখে চৌকির তলায় সে বসে আছে, ফনা তুলে। মাথায় ছোবল মেরেছিল। কলার ভেলায় করে ভাসিয়ে দেয়া হয়েছিল দাদাকে, এই আশায় যে সে ফিরে আসবে। মা বলতো, ছেলে আমার আমাকে ছাড়া একদম থাকে না, ও ঠিক আসবে। মা যেন কেমন হয়ে গেল। মার ধারণা হয়েছিল দশহরার নিয়ম পালন না করায় আর দাদাকে রুটি খাওয়ানোই এই গঠন ঘটেছে। যেন কাউকে দেখলেই মা দৌড়ে যেত, ভাবতো দাদা আসছে। নদীর ধারে দাঁড়িয়ে থাকতো, কিছু একটা ভাসতে দেখলেই সাঁতার কেটে চলে যেত, ভাবতো ওই বুঝি দাদা আসছে।
বাবা ঠিক করলো ওখানে আর থাকবে না। তার অবশ্য আরেকটা কারণও ছিল, ডাকাতের উৎপাত। তারপর ওখান থেকে চলে আসলাম এখানে শান্তিপুরে। এখানে তাঁতিদের ঘরে শাড়ি তৈরি হওয়ার পর সেগুলো আসতো আমাদের কাছে। কেচে ধুয়ে পালিশ করা, মার দেওয়া, এইসব কাজ করতেন বাবা। বড়দাও কাজ শুরু করলো। একজন পরিচিত লোক ছিলেন এখানে, তিনিই সব ব্যবস্থা করে দিয়েছিলেন। ঘর ভাড়া নিয়ে আমরা থাকতাম। বড়দের বিয়ে হয়ে গেল। কয়েক বছর পর ছড়দিরও বিয়ে হয়ে যায়। আমাদের সংসার মোটামুটি ভালোই চলছিল। যাই হোক, এবার ওর কথায় আসি। আমি যে স্কুলে পড়তাম ওখানে ছেলে মেয়ে সব একসাথেই পড়তো। আমি তখন ক্লাস 8-এ পড়ি, ও পড়ে 6-এ। মুনমুন চ্যাটার্জি এখানে সব থেকে বড় লোকের মেয়ে। বাজারে যে কটা দোকান ঘর আছে বেশিরভাগই ওদের, ভাড়া খাটায়। নিজেদেরও অনেক দোকান, এছাড়াও অনেক রকম ব্যবসা। একদিন যখন স্কুলে যাচ্ছি দেখি ও দাঁড়িয়ে। ওকে আমি চিনতাম ভালোভাবে। ও আমাকে ডাকল। আমি ওর ডাক শুনে কাছে গেলাম। ও বলল, দাদা, আমার সাইকেলের চেনটা পড়ে গেছে, কিছুতেই তুলতে পারছি না, একটু তুলে দেবে? চেনটা আমি তুলে দিলাম, কিন্তু ওটা একটু ঢিলা হয়ে গেছিল, তাই আবার পড়ে গেল। তারপর সাইকেলটা দোকানে দিয়ে ওকে আমি সাইকেলের পেছনে বসিয়ে স্কুলে নিয়ে আসলাম। তারপর থেকে শুরু হলো একটু একটু করে আমাদের কথা। স্কুলে আসা যাওয়ার পথে মাঝে মাঝেই আমরা একসাথে আসতাম। আমি অঙ্কে ভীষণ ভালো ছিলাম। একদিন ও একটা অঙ্ক পারছে না, আর ক্লাসে সেটা দেখাতে না পারলে স্যার খুব বকবেন, তাই সেটা সলভ করার জন্য নিয়ে আসলো আমার কাছে। আমি ওকে বুঝিয়ে দিলাম, ও খুব সহজেই বুঝে গেল। তারপর থেকে যখনই কোনো অঙ্কে সমস্যা হতো ও আমার কাছে নিয়ে আসতো। এইভাবে আমাদের বন্ধুত্ব বাড়তে লাগলো। টিফিনে আমাদের স্কুলের খেলার মাঠটায় আমরা ছেলেরা একদিকে ক্রিকেট খেলতাম আর অন্যদিকে মেয়েরা খেলা করত। কিন্তু ও কোনোদিন খেলতে যেত না, বসে বসে আমার খেলাই দেখত। যেন ও ভীষণ ফুচকা খেতে ভালোবাসত। রোজ টিফিন আনত, তবুও ফুচকা খেতে হবে। এমনকি মাঝে মাঝে দেখতাম সন্ধ্যের সময় ওর মার সাথে বেরিয়ে ফুচকা খাচ্ছে। তারপর আমি ক্লাস 9-এ উঠলাম। একদিন আমাকে এসে বলল, ও দা, আমি মামার বাড়ি যাচ্ছি, অনেক দিন তোমার সাথে দেখা হবে না। আমি মজা করে বললাম, ঠিক আছে, আমাকে চিঠি দিস। ও বলল, ঠিক আছে, আমি রোজ একটা করে চিঠি লিখে তোমাকে পাঠাও। আমি হেসে বললাম, আরে পাগলি, যতদিনের চিঠি আমার কাছে এসে পৌঁছাবে তার আগে তুই বাড়ি পৌঁছে যাবি। ও কিছু একটা চিন্তা করে বলল, ঠিক আছে, তবু আমি লিখব। তারপর 7 দিন পর যখন স্কুলে আসলো আমাকে কতগুলো খাতার পাতা ধরিয়ে দিয়ে বলল, নাও আমার লেখা চিঠি। আমি ভাবলাম মনে হয় মজা করছে, কিন্তু বাড়ি এসে দেখি সত্যিই চিঠি লিখেছে। কোন দিন কি করেছে না করেছে, কি খেয়েছে, সব কিছুই চিঠিতে লিখে রেখেছিল। সেই শুরু হলো ওর চিঠি লেখা। যখনই ওর মন চাইতো চিঠি লিখে রাখত। প্রতিদিন দেখা হতো ওর সাথে, তাও যেন চিঠি না লিখলেও ভালো লাগতো না। সে বছর আমার বড়দার বিয়ে হয়ে গেল। কয়েক মাস পর দাদা আলাদা হয়ে গেল। বাড়িতে থাকলাম আমি, মা আর বাবা। কয়েক মাস পর থেকে বাবা কেমন যেন দুর্বল হতে লাগলো, অসুস্থ হয়ে পড়ল। যখন আমি ক্লাস 10-এ পড়ি বাবা মারা গেলেন। সুগার ছিল, আমরা সেসব কিছু বুঝতে পারিনি। কিডনি ফেল করে। প্রচুর টাকা খরচা করেও বাবাকে বাঁচানো গেল না। আমরা কেমন যেন দিশাহারা হয়ে গেলাম। বড়দাকে অনেক অনুরোধ করা হলো আমাদের সঙ্গে থাকতে, কিন্তু বৌদি রাজি ছিল না। আমাদের এই ভাড়া ঘরটা ছেড়ে দিয়ে অন্য একটা বাড়িতে থাকতে লাগলাম। সামনে মাধ্যমিক, কিন্তু পড়াশোনা চালানো মুশকিল হয়ে গেল। আমি সকালবেলা বাড়িতে বাড়িতে দুধ দেওয়া আর খবরের কাগজ দেওয়া শুরু করলাম। মা একটা বাড়িতে রান্নার কাজ ধরল। কোনো মতে সংসার চলত। সকালে কাজে বেরোনোর সময় মা ভাত আর একটা তরকারি করে রেখে যেত, ওই খেয়ে স্কুলে যেতাম। কোনো রকম টিফিন নিতে পারতাম না। 1-2 দিন মুড়ি নিয়েছিলাম, কিন্তু ক্লাসের ছেলেরা সেই নিয়ে হাসাহাসি করতো বলে বন্ধ করে দিলাম। খিদে পেট জ্বলে যেত। জানি না কী করে মুনমুন ব্যাপারটা জানতে পারল। ও যা টিফিন আনতো বেশিটাই আমাকে দিয়ে দিত। আমি কিছুতেই নেব না, ভীষণ লজ্জা লাগতো। তখন ও বলল, তুমি যদি এই টিফিন না খাও
আমি কিন্তু তোমার কাছে কোনোদিনও অবশিল্প না। আরও এমন অনেক সেন্টিমেন্টাল কথা বলল। তবু আমি রোজ টিফিন খেতাম না, মাঝে সাঝে খেতাম। ও খুব রাগারাগি করতো না খেলে। এরপর একদিন সব স্কুল থেকে একটা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো। আমাদের স্কুল থেকে আমি ও কয়েকজন ছাত্রকে সিলেক্ট করা হলো। কিন্তু আমার সমস্যা হলো খেলার জুতো নেই। আর ওই রকম একটা জুতো যে মার কাছে চাইব, অতটা বিলাসিতা করার সামর্থ্য আমাদের ছিল না। ও ঠিক কথাটা জানতে পারল। আমাকে আমার বেস্ট ফ্রেন্ড দিলীপের হাতে দিয়ে জুতোটা পাঠালো। আমি অবশ্য জানতাম না, পরে জানতে পারলাম যে জুতোটা দিলীপ নয়, ও দিয়েছে। খেলায় আমি ম্যান অফ দ্য ম্যাচ হই। টাওয়াল, ব্যাগ আর কিছু টাকা পাই। বেশিরভাগ টাকাটাই মার হাতে তুলে দিই, আর কিছু টাকা দিয়ে ওকে কাঁচের চুড়ি কিনে দিলাম। ছুরিগুলো পেয়েছে, ও কী খুশি হয়েছিল কি বলবো। অত বড় লোকের মেয়ে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু সামান্য ওই কটা কাচের চুড়ি তার কাছে অমূল্য ছিল। আমি মাধ্যমিক দিলাম। 11-এ ভর্তি হওয়ার মতো পয়সা আমার কাছে ছিল না। ও ওর টিফিনের পয়সা থেকে একটু একটু করে আমার জন্য টাকা বাঁচিয়ে রেখেছিল। ও জানতো আমি নেব না, তাই আমাকে বলল, এখন এটা দিয়ে ভর্তি হয়ে নাও, তারপর আস্তে আস্তে আমাকে শোধ করে দেবে। এত বড় লোকের মেয়ে, বিন্দুমাত্র অহংকার ছিল না। স্কুল থেকে আমরা 4 জন একসাথে বাড়ি আসতাম। আমি, ও, আমার বেস্ট ফ্রেন্ড দিলীপ আর ওর বেস্ট ফ্রেন্ড সাথী। কিন্তু বেশ কয়েকদিন ধরে ও স্কুলে আসছিল না। তখন সাথীর কাছে গিয়ে কারণটা জানতে চাইলাম। সাথী বলল, প্রতিদিন ফুচকা খেয়ে খেয়ে ওর পেটে প্রচণ্ড ইনফেকশন হয়ে গেছে, সাথে জ্বর, ভীষণ অসুস্থ। মনটা কেন যেন ছটফট করে উঠল। সাথী ব্যাপারটা বুঝতে পারল। ও বলল, কথা বলবে ওর সাথে ফোনে? জানোই তো, তখনকার দিনে এখনকার মতো মোবাইল ফোন ছিল না, ল্যান্ড ফোন ছিল হাতে গোনা কয়েকটা বাড়িতে। সাথী ওর বাড়িতে আমাকে নিয়ে গেল। ওদের বাড়িতেও ল্যান্ড ফোন ছিল। মুনমুনকে কল করলো। ও কিছুক্ষণ কথা বলার পর আমাকে দিল। আমার কলের আওয়াজ শুনে ও যেন চাঙ্গা হয়ে উঠল। আমাকে বলল, তোমার খাটনি আমি বাড়িয়ে দিয়েছি, অনেক অনেক চিঠি লিখে রেখেছি, সব কিন্তু পড়তে হবে। আমি অবাক হয়ে গেলাম, এই অসুস্থতার মধ্যেও কীভাবে চিঠি লিখে রেখেছে। যখন ও স্কুলে আসলো, আমি ওকে বললাম, আর একদম ফুচকা খাবি না, ফুচকার দোকানের সামনে গেলেই তো ঠ্যাং ভেঙে দেব। ও বলল, এখন তো সুস্থ হয়ে গেছি, এখন খেলে আর অসুবিধা নেই। আমি বললাম, আমার কথা শুনবি না? তাহলে আমি কিন্তু তোর সাথে কথা বলবো না, এবার তুই ঠিক কর, আমি আগে না তোর ফুচকা আগে। কথাটা শুনে ও যেন কেমন লজ্জা পেয়ে গেল, মিচকে এসে ওখান থেকে চলে গেল। আমারও কেমন একটা অদ্ভুত লাগতে লাগলো। বাড়ি গিয়ে সারাক্ষণ ওই কথাটাই মনে হতে লাগলো। কেন এমন বললাম? আমার মনের মধ্যে যে কী চলছিল আমি ঠিক জানি না। কিন্তু ওই দিনের পর ও আর কোনো দিন ফুচকা খেতে যায়নি। দেখতে দেখতে আমি উচ্চ মাধ্যমিক দিলাম, ও মাধ্যমিক। কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে আমার পক্ষে আর পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হয়ে উঠল না। মার শরীরটা দিনে দিনে খারাপ হয়ে আসছিল। সংসারের হাল ধরতে হলো আমাকে। সকালবেলা দুধ আর পেপার দিতাম, আর দিনের বেলা একটা দোকানে কাজ করতাম। ওর সাথে দেখা হওয়া কমতে লাগলো। সপ্তাহে 3 দিন দেখা হতো ও যখন পড়তে আসতো, আর মাঝে মাঝে আমি যেতাম স্কুল ছুটির সময়। কিন্তু ওর চিঠি লেখা বন্ধ হলো না। এরপর একদিন দেখলাম ওর জ্যাঠতো দাদা ওকে পড়া থেকে বাড়ি সব ফেরার সময় সঙ্গে নিয়ে যাচ্ছে, যার জন্য ওর সাথে কথা বলা অসম্ভব হয়ে উঠল। তবে যখন পড়তে যেত তখন গিয়ে কথা বলতাম। কিন্তু কিছুদিন পর লক্ষ্য করলাম ওর দাদা পড়তে যাওয়ার সময়ও সঙ্গে থাকছে, ওকে একা ছাড়ছে না। দূর থেকে দেখতাম ওকে, ও ভয়ে ভয়ে আমার দিকে একটু তাকিয়ে চলে যেত। তারপর দেখলাম ও স্কুল পড়া সব বন্ধ করে দিল। কী হলো বুঝতে পারছিলাম না। সাথীকে জিজ্ঞাসা করলাম, সাথীও কিছু জানে না। কিছুদিন পরে ও সাথীর হাত দিয়ে একটা চিঠি পাঠিয়ে আমাকে এক জায়গায় দেখা করতে বলল। গেলাম সেখানে। কিছুক্ষণ পর ও আসলো। চোখ মুখে সে কী অবস্থা! দেখেই বোঝা যাচ্ছে খুব কেঁদেছে। চোখের তলায় কালি পড়ে গেছে, চোখ মুখ ফোলা। আমি বললাম, কী হয়েছে তোর? ও বলল, অংশুদা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কথাটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
কী বলবো কী করব বুঝতে পারছিলাম না। তারপর দুজনেই চুপ। অনেকক্ষণ পর ও বলল, তুমি কিছু বলবে না? আমি জানতাম ও কী শুনতে চাইছে, কিন্তু কী করে বলতাম সেই কথাটা। সকালবেলা বাড়ি বাড়ি দুধ নিউজ পেপার দিয়ে আর দিনের বেলা অন্যের দোকানে কাজ করে যেটুকু টাকা পাই তা দিয়ে আমার আর মার খুব কষ্ট করে চলে। ওকে এনে কী খাওয়াবো? কারেন্টের বিলের পয়সা বাঁচানোর জন্য রাত 8টার আগে ঘরের আলো জ্বালাই না। এমন একটা বাড়িতে ভাড়া থাকে যেখানে বৃষ্টি পড়লে ঘরের মধ্যে বালতি গামলা পেতে রাখতে হয়। কোথায় নিয়ে রাখবো ওকে? নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে ওকে বললাম, সুখে থাকিস, মন দিয়ে সংসার করিস। ওর চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। আমারও গলার কাছটা ভারী হয়ে আসলো। আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, চলে আসলাম। ওর বিয়ে হয়ে গেল। কনের সাজে দেখিনি ওকে, তবে অষ্টমঙ্গলায় যখন আসছিল তখন দেখলাম। মাথা ভর্তি সিঁদুর, গা ভর্তি গয়না, পুরো রাজরানী লাগছিল। ওকে দেখার লোভ সামলাতে পারলাম না। পরের দিন ওর বাড়ির পেছনে আমবাগানে গেলাম ওকে দেখব বলে। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেলাম স্নান করে ছাদে এসেছিল শাড়ি মেলতে। হলুদ রঙের একটা শাড়ি পরেছিল, 8 পৌড়ে করে, ভেজা চুল, মাথায় সিঁদুর। কী অপূর্ব লাগছিল। হা করে তাকিয়ে দেখছিলাম। তারপর যখন বাড়ি চলে আসছি, হঠাৎ ওর জ্যাঠতো দাদা পেছন থেকে আমার কলার টেনে ধরল। আমি তো চমকে উঠলাম, এমন কেন করছি? তারপর ও আমাকে বলল, তোর মতো একটা হাড় হাবাতের হাত থেকে বাঁচানোর জন্য কাকাবাবু এত অল্প বয়সে মেয়েটার বিয়ে দিয়ে দিল, তাও তুই ওর পেছন ছাড়ছিস না? ওর থেকে দূরে থাক বলছি, না হলে ভালো হবে না। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। তার মানে ওর সাথে আমার মেলামেশাটা বাড়ির লোক লক্ষ্য করেছিল, তাই জন্যই ওর বিয়ে দিয়ে দেওয়া হলো। ও এসব কিছু জানতো কি না জানি না, ও আমাকে কিছু বলেনি। এরপর আর কোনো দিন ওর সামনে যায়নি। বেশ কয়েক মাস পর সাথী আমাকে একটা চিঠি দেয়। চিঠিটা খুলে দেখি ওর চিঠি। তাতে লেখা, অংশুদা, আমি অনেক দূরে চলে যাচ্ছি। আমার স্বামী আমাকে আমেরিকা নিয়ে যাচ্ছে। ওখানেই থাকবো, আর কোনো দিন দেখা হবে কিনা জানি না। তুমি ভালো থেকো। আমি প্রার্থনা করব জীবনে তোমার যেন অনেক উন্নতি হয়, তুমি ভালো চাকরি পাও। ইতি, সেই পাগলিটা। ব্যাস, এই ওর শেষ চিঠি। এরপর বহু বছর পর একবার ওকে দেখেছিলাম, ছেলে মেয়ের সাথে ছিল। এবার নন্দিতা স্বামীকে বলল, খুব ভালোবাসতে তাকে, তাই না? অংশুমানবাবু যেন সেই অতীত থেকে হঠাৎ করে ছিটকে বেরিয়ে আসলেন। তারপর বললেন, হ্যাঁ, এই প্রশ্নটা দিলীপও আমাকে করেছিল। আমি বলেছিলাম, হয়তো ভালোবাসি। সত্যি আমি জানি না ওকে আমি ভালোবেসেছিলাম কি না। তারপর নন্দিতার দিকে তাকিয়ে বলল, এই চিঠিগুলো তুমি পুড়িয়ে ফেলো। কবে যে এগুলো রেখেছিলাম আমার মনেও নেই। এসব আমি ভুলে গেছি। আমার বর্তমান ভবিষ্যৎ সবই তুই। নন্দিতা হেসে বলল, এই চিঠিগুলো আজ থেকে 35 বছর আগে যখন আমাদের বিয়ে হয়েছিল তখন যদি পেতাম হয়তো আমার রাগ হতো, কিন্তু সত্যি বলছি, চিঠিগুলো পড়ার পর আর তোমার কাছে গল্প শোনার পর আমার মনে কোনো রাগ বা হিংসা কিছুই হয়নি। এই চিঠিগুলো থাক ওইটার মধ্যে, যেমন ছিল ঠিক তেমনিভাবেই থাক, তোমার স্মৃতি হয়ে, মিষ্টি মধুর একটা স্মৃতি হয়ে।